মাননীয় স্পিকার, আজকে আমাদের একজন মন্ত্রী একটি কয়লা খনিকে একটি গাড়ির বিনিময়ে বিক্রি করে দেওয়ার সাহসটি কেন পান? কারণ হচ্ছে আমার দেশে কোনো সুনির্দিষ্ট কয়লা নীতি নেই। মাননীয় স্পিকার, আমরা কয়লাকে উন্মুক্ত খনন পদ্ধতিতে উত্তোলন করব নাকি আমরা ভূগর্ভস্থ পদ্ধতিতে খনন করব? মাননীয় স্পিকার, আজকে সমুদ্র বক্ষের তেল গ্যাস আমরা কিভাবে উন্নয়ন তুলে নিয়ে আসবো সেটির আমাদের কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই। আজকে তাদেরকে উত্তর দিয়ে যেতে হবে গত 40 বছরে যে আমরা বাপেসকে শক্তিশালী করতে পারিনি সেটি কি দুর্নীতির কারণে নাকি সেটি অদক্ষ ব্যবস্থাপনার কারণে? যেই বাপেস আমাদেরকে 3 ভাগের 1 ভাগ খরচে আজকে তেল এবং গ্যাস তুলে দেওয়ার জন্য আজকে গবেষণা চালিয়ে সাহায্য করছে। মাননীয় স্পিকার, আজকে তারা বাজার ব্যবস্থাপনা এবং সিন্ডিকেটের কথা বলেছেন। আমরা জানি যে মাননীয় স্পিকার, বাজারের সুযোগ ব্যবসায়ীরা নিতে পারে। সরকার কেন রমজান মাস আসার আগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের একটি সুনির্দিষ্ট স্টক করে বাজারটিকে ব্যবস্থাপনা করে মানুষের হাতের নাগালে সেই পণ্যের দাম টিকে রাখার এবং ব্যবসায়ীদেরকে সেই সুযোগটি না দেওয়ার যে অদক্ষ ব্যবস্থাপনাটি, সেটির সুযোগ কেন সরকার করে দেয়? সেই প্রশ্নের উত্তর আজকে তাদেরকে দিয়ে যেতে হবে। মাননীয় স্পিকার, আজকে তারা অনেক কথাই বলে গিয়েছেন এবং শেষ পর্যন্ত মালয়েশিয়া বা সিঙ্গাপুরের কথা বলেছেন। মাননীয় স্পিকার, আরেকটি বন্ধু রাষ্ট্র ভিয়েতনামের কথা বলে শেষ করব। ভিয়েতনাম মাননীয় স্পিকার আমাদের মতো একই জায়গা থেকে শুরু করেছিল, প্রায় একই সম্পদ এবং একই ন্যূনতম পরিমাণ দুর্নীতি। আমাদের দুর্নীতি বেড়েছে, অদক্ষ ব্যবস্থাপনা বেড়েছে, তাদের দক্ষ ব্যবস্থাপনা বেড়েছে, প্রবৃদ্ধি বেড়েছে এবং দুর্নীতি কমেছে। মাননীয় স্পিকার, অর্থাৎ দেখা যায় যে দক্ষ ব্যবস্থাপনার সাথে দুর্নীতির একটি নেতিবাচক সম্পর্ক রয়েছে। মাননীয় স্পিকার, আমরা যেহেতু দক্ষ ব্যবস্থাপনা করতে সক্ষম হইনি, সেই জন্য মাননীয় স্পিকার আমাদের দেশে দুর্নীতি ক্রমাগত বেড়ে গিয়েছে। মাননীয় স্পিকার, এবং মাননীয় স্পিকার, এই আজকে তারা আজকে বাংলাদেশের উন্নয়নের স্বপ্নের কথা বলেছেন। বাংলাদেশ 1971 সালে যখন রাষ্ট্র হিসেবে যাত্রা শুরু করেছিল, বাংলাদেশ জানতো না যে তারা কোথায় যেতে চায়, এবং আজকের বাংলাদেশে দাঁড়িয়েও আমরা জানি না যে আমরা কোথায় যেতে চাই, কারণ আমাদের কোনো দক্ষ ব্যবস্থাপনা নেই। আমাদের নীতি নির্ধারণী পর্যায় থেকে বলে দেওয়া হয় না যে আমরা 2021 বা 2031 সালের মধ্যে এই জায়গাটিতে যেতে চাই এবং এভাবে যেতে চাই, এবং যেহেতু আমরা জানি না কোথায় যেতে চাই, কিভাবে যেতে চাই, সেই সুযোগটি নিয়ে মাননীয় স্পিকার দুর্নীতি এবং রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের মাধ্যমে মানুষের উন্নয়নের যে সুযোগটি সেটিকে কেড়ে নেওয়া হয়। মাননীয় স্পিকার, আর তাই সবশেষে বলবো যে রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা সেটিতে অদক্ষতার সুযোগের কারণেই দুর্নীতির সুযোগ তৈরি হয়, এবং এই রাষ্ট্রীয় ব্যবস্থাপনার শুরু থেকে আজ পর্যন্ত আসার অদক্ষতার কারণে সময় সংক্রান্ত স্পিকার, রাষ্ট্রের শুরু থেকে আজ পর্যন্ত চলে আসা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় অদক্ষতার কারণে আজ পর্যন্ত আমরা আমাদের কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে পৌঁছাতে পারিনি। আপনাকে ধন্যবাদ। এবারে সংসদের সমাপনী বক্তব্য দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে আবারও কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলের নেতার যেখানে সারা, ঠিক সেখান থেকে আমি শুরু করছি। তিনি ভিয়েতনামের একটি উদাহরণ দেওয়ার মধ্যে আজকে সংসদের যেটি আমাদের পক্ষ হয়ে মাননীয় স্পিকার উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়ে গেলেন যে ভিয়েতনাম মাননীয় স্পিকার কিভাবে দুর্নীতি কমানোর কারণে তার অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে মাননীয় স্পিকার, এবং তার কাঠামোতে যে পার্থক্য ছিল সেটি শুধুমাত্র দুর্নীতি কমানোর মাধ্যমে মাননীয় মলম লাগানো হয়েছিল। সুতরাং মাননীয় স্পিকার, এই উদাহরণ দিয়ে আসলে তাদের অবস্থানটুকু আজকে নরবরে কতটুকু ছিল সেটি প্রমাণ করা হয়। মাননীয় স্পিকার, আজকে শুরু থেকে শেষ পর্যন্ত গঠনমূলক বক্তব্যে 3 জন বক্তা যখন বক্তব্য দিয়ে যান, লক্ষ্য করুন মাননীয় সংসদ সদস্য এসে 2টি প্রশ্ন আজকে সংসদ উত্থাপন করবার চেষ্টা করেছেন। একটি হচ্ছে ব্যবস্থা যদি ঠিক থাকে সেখানে দুর্নীতি হয় কিনা, এবং সেখানে যদি অদক্ষতা থাকে সেখানে দুর্নীতি হয় কিনা। মাননীয় স্পিকার, শুরুতেই যখন গঠনমূলক পর্বে দাঁড়িয়ে আমি বলে যাই মাননীয় স্পিকার যে ব্যবস্থাটি অর্থাৎ নীতিমালা প্রণয়ন এবং তার বাস্তবায়ন দুটি ক্ষেত্রেই মাননীয় স্পিকার দুর্নীতির অনুপ্রবেশ থাকে। সেখানে কোনোভাবেই মাননীয় স্পিকার কাঠামোগত উন্নয়ন সম্ভব, এবং তারই ফলশ্রুতিতে মাননীয় স্পিকার সামগ্রিক উন্নয়ন কখনোই সম্ভব নয়। তার এই প্রস্তুতির অবতারণা কেন তিনি শেষ মুহূর্তে করলেন সেটি আসলে বোধগম্য নয়। মাননীয় স্পিকার, আজকের মাননীয় স্পিকার, ভিয়েতনামের ক্ষেত্রে আমি বলিনি যে তারা দুর্নীতি কমিয়েছে, আমি বলেছি যে দক্ষ ব্যবস্থাপনার কারণে তাদের দেশে তারা দুর্নীতি তৈরি হতে দেয়নি এবং মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, শেষ মুহূর্তে যখন তিনি বলে যান দুর্নীতি কমানোর মধ্য দিয়ে আসলে অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভব, তখন শেষ মুহূর্তে এখন আবার যখন পয়েন্ট অফ অর্ডারটি উঠে ডান দিক অবস্থান আরো সুস্পষ্ট। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আমি কখনোই বলিনি দুর্নীতি কমানোর মধ্য দিয়ে প্রবৃদ্ধি অর্জন সম্ভব। আমি বলেছি প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা এখানে যারা শুনছি তারা বিষয়গুলো সম্পর্কে বেশ চেষ্টা করি শোনার এবং শুনছি ভালোভাবেই। তো এটি নিয়ে আসলে আর নতুনভাবে বিতর্ক না জড়ানোটাই আমার মনে হয় ভালো আপনাদের জন্য।
মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, আজকে যখন পঞ্চবার্ষিকী নীতিমালা নেওয়া হয় মাননীয় স্পিকার, এবং শেষ মুহূর্তে তারা শাসন ব্যবস্থার কথা বলেছেন। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, বাংলাদেশের প্রেক্ষাপটে পঞ্চবার্ষিকী নীতিমালা মাননীয় স্পিকার প্রণয়ন করা হয় এবং মাননীয় স্পিকার তত্ত্বাবধায়ক সরকার নামে একটি ব্যবস্থার প্রণয়ন করা হয়। এখন প্রশ্ন হচ্ছে মাননীয় স্পিকার, এই দুটি ব্যবস্থা কলুষিত হয় কেন? অর্থাৎ পঞ্চবার্ষিকী নীতিমালা অর্জিত হয় না কেন, এবং তত্ত্বাবধায়ক সরকারের দুর্বলতা থাকার কারণে কেন 111-এর জন্ম হয় মাননীয় স্পিকার? কারণ প্রতিটি কাঠামোর মধ্যে যখন সিদ্ধান্তকে প্রভাবিত করার সেই প্ররোচনাটুকু থাকে মাননীয় স্পিকার, সেক্ষেত্রে সামগ্রিক ক্ষেত্রে আমরা কখনো উন্নয়ন সাধিত করতে পারি না মাননীয় স্পিকার। আজকে তিনি গ্রামীণ মাননীয় স্পিকার, তিনি এইমাত্র প্রতিটি কাঠামোতে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে প্ররোচনার ব্যাপারটি বললেন, যেটি আদৌতে কোনো দুর্নীতি নয়, বরঞ্চ এটি হচ্ছে দক্ষ ব্যবস্থাপনার অভাব। প্রধানমন্ত্রী, আপনার ব্যাখ্যা। মাননীয় স্পিকার, দুর্নীতির সংজ্ঞায়নে ছিল মাননীয় স্পিকার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক তিনটি ক্ষেত্রে সিদ্ধান্তকে প্রভাবিত করা। আমি পয়েন্টটি গ্রহণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। লক্ষ্য করুন, আজকে সরকার বিরোধী দলীয় সংসদ সদস্য এসে গ্রামীণ ফোনের একটি উদাহরণ দিয়ে গেলেন। লক্ষ্য করুন, আজকে যখন মাননীয় স্পিকার বিটিআরসি নীতিমালা থাকার পরেও মাননীয় স্পিকার কিভাবে গ্রামীণ ফোন ভিআইপি ব্যবসার মধ্য দিয়ে কোটি কোটি টাকা দেশের বাইরে নিয়ে গেল, এটি প্রশ্ন। এবং এই একটি উদাহরণ দিয়ে আমরা দেখিয়ে দিয়ে যেতে পারে মাননীয় স্পিকার, কাঠামোর ক্ষেত্রে কোনো অদক্ষতা ছিল না। বিটিআরসির নীতিমালা ছিল, সেখানে দক্ষ লোকজন, দক্ষ জনবল ছিল মাননীয় স্পিকার, কিন্তু সেই দুর্বলতার যখন সিদ্ধান্তকে প্রভাবিত করা হয় এবং দুর্নীতির অনুপ্রবেশ ঘটে, সেই জায়গা থেকে মাননীয় স্পিকার আসলে সামগ্রিক উন্নয়নে বাধাগ্রস্ত হয় মাননীয় স্পিকার। লক্ষ্য করুন, আজকে শুরুর দিকে মাননীয় স্পিকার মাননীয় বিরোধী দলের নেতা নির্বাচনী কাঠামো নিয়ে কথা বলেছেন মাননীয় স্পিকার, সেটি একটি পয়েন্ট অফ অর্ডার উঠেছিল, এবং শেষ মুহূর্তে দুর্নীতি বন্ধের জন্য একটি নীতিমালা নামক একটি বাক্য মাননীয় সংসদ উত্থাপন করেছেন, এটিও পয়েন্ট অফ অর্ডার তোলা হয়েছিল, আপনি গ্রহণ করেছেন মাননীয় স্পিকার। সুতরাং সবকিছু যখন আপনার দৃষ্টিগোচর হয়েছে, সেক্ষেত্রে তারা যখন আপনি ব্যস্ত হয়েছেন সম্পূর্ণ একটি স্ট্যান্ড দিতে, ডুয়েল স্ট্যান্ড নিয়ে যখন বিতর্ক করলেন, শেষ মুহূর্তে উদাহরণ নিয়ে যখন একটি রঙ্গ হলো মাননীয় স্পিকার, সেক্ষেত্রে আমরা বলতে পারি, আমরা যখন একটি জায়গায় দাঁড়িয়ে বলেছিলাম মাননীয় স্পিকার দুর্নীতি, অর্থাৎ যে কোনো ক্ষেত্রে, এই 5টি ক্ষেত্রে, রাজনৈতিক, সামাজিক, আর্থসামাজিক, দুঃখিত 3টি ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণকে যখন প্রভাবিত করা হয়, যুক্তি খণ্ডন করছি মাননীয় স্পিকার, তিনি আমার বক্তব্যের মধ্য দিয়ে আমাকে বিরক্ত করবার চেষ্টা করছেন। মাননীয় প্রধানমন্ত্রী, সংসদীয় বিতর্কে সম্ভবত হেকলিং নামে একটি শব্দ রয়েছে এবং সেটি এই বিতর্ককে সৌন্দর্যই করে সম্ভবত আমরা মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি তারপরে বক্তব্য চালিয়ে যাচ্ছি। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আপনি যখন যারা মাননীয় স্পিকার নীতি নির্ধারণী প্রক্রিয়াটির মধ্যে রয়েছেন, অর্থাৎ যারা নীতি নির্ধারক মাননীয় স্পিকার, তাদের মধ্যে যখন দুর্নীতি থাকবে, অর্থাৎ নীতিটি যখন প্রণয়ন করা হবে মাননীয় স্পিকার, তখনই যখন ব্যক্তি স্বার্থ থাকবে, সেই নীতিটির বাস্তবায়ন আসলে কতটুকু সম্ভব। সুতরাং নীতি থাকুক বা না থাকুক, সেটির বাস্তবায়ন হোক বা না হোক, সবগুলো ক্ষেত্রে এই দুর্নীতি রয়েছে। সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত প্রক্রিয়াটি দুর্নীতিগ্রস্ত, সেখানে আসলে উন্নয়ন কোনোভাবে সম্ভব নয় মাননীয় স্পিকার। সুতরাং আসলে কাঠামোতে যখন দুষ্টচক্র রয়েছে, সেই কাঠামোর দুষ্টচক্র না সরানো পর্যন্ত, দুর্নীতির দুষ্টচক্র সরানো না পর্যন্ত কোনোভাবে উন্নয়ন সম্ভব নয়। সুতরাং মাননীয় স্পিকার, আজকের প্রস্তাবটি সংসদের বিরুদ্ধে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ প্রধানমন্ত্রী আপনাকে, আপনার মাধ্যমে আপনাদের পক্ষে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে ধন্যবাদ। বিতর্কের শেষ, এবারে হয়তো আপনারা মূল্যায়ন কিংবা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো শুনবেন। আমাদের মাঝে জানেন আগে থেকে যে 3 জন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত রয়েছেন। তো তার আগে আমি আমাদের বিচারক যারা ছিলেন তাদের মধ্য থেকে শিউলি আফসারকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। বিচারকদের মধ্য থেকে দেবাশিস রঞ্জন সরকারকে কিছু বলবার জন্য আহ্বান জানাচ্ছি। আসলে আমি একটু প্রিভিলেজ দিলাম, আমাকে চলে যেতে হবে, যে কারণে স্যার খুবই সরি, আমরা 2 জন সম্মানিত পর্যবেক্ষক এবং আমাদের টিএসসির আমাদের ডিরেক্টর স্যার রয়েছেন এখানে। যেটি হচ্ছে বিষয় ছিল অর্থনৈতিক ব্যবস্থাপনায় অদক্ষতা নয়, দুর্নীতি বাংলাদেশের উন্নয়নকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে দেয়নি। আমি খুব সংক্ষেপে 1 মিনিটে যেটি বলবার চেষ্টা করছি, সেটি হচ্ছে যে অর্থনৈতিক ব্যবস্থাপনায় অদক্ষতা, এই বিষয়টি পুরো বিতর্ক শুনে আমি বুঝে উঠতে পারিনি আসলে অর্থনৈতিক ব্যবস্থাপনায় অদক্ষতা কোন জায়গাটি। আরেকটি হচ্ছে দুর্নীতি আমি বুঝতে পেরেছি দুর্নীতিটি কি, দুর্নীতি কেন আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে দেয়নি, এবং এই যে 5টি প্যারামিটার আপনারা দিয়ে গেলেন, সরকারি দল, অর্থনৈতিক, রাজনৈতিক, আর্থসামাজিক, সরকারি এবং বেসরকারি প্রকল্প এবং প্রশাসনিক, এই 5টি জায়গায় অন্ততপক্ষে আমি রাজনৈতিক এবং অর্থনৈতিক এই 2টি জায়গায় আমি পরিষ্কার হইনি। বাকিগুলো জায়গায় আপনি সরকারি বেসরকারি প্রকল্পে কিছু বলবার চেষ্টা করছেন, আর্থসামাজিক ক্ষেত্রে কিছু বলবার, এই 2টি জায়গায় আমার কাছে মনে হচ্ছে বিচারক হিসেবে ভালো নম্বর পাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ পরিষ্কার করে যেতে পারেননি। আর বিরোধী দলের কাছে একটি আমার জিজ্ঞাসা ছিল, যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছাত্র ছিলাম, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলে আছেন, সেটি হচ্ছে বিতর্কটি আমার মনে হয় খুব সহজেই প্রথমেই পরিষ্কার হয়ে যেত যদি শুধু এইটুকু জায়গায় প্রমাণ করা যেত যে
আপনারা বলছেন দুর্নীতির কারণে বাংলাদেশ 40 বছরে যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর কথা রয়েছে সেই জায়গায় আমরা যেতে পারিনি। যেহেতু ডিবেটটা একটি কম্পারেটিভ অ্যানালাইসিস হবে এবং সেই জায়গায় যদি দেখানো যায় যে বিশ্বের অনেক দেশেই দুর্নীতি রয়েছে, শুধু সিঙ্গাপুর আর মালয়েশিয়া না, একদম সর্বোচ্চ অর্থনৈতিক শক্তিশালী যে দেশগুলো রয়েছে আমেরিকা, সেই আমেরিকাও তো টিআইবি সবশেষ রিপোর্টে 1 নম্বরে আসেনি। 1 নম্বরে কে এসছে? নিউজিল্যান্ড এসছে। মানে আমেরিকায় দুর্নীতি আছে এটা প্রমাণ, কিন্তু তারা তাদের অর্থনৈতিক ব্যবস্থাপনার দক্ষতার কারণে বাকি যে সমগ্র রাষ্ট্রের যে ব্যবস্থাপনাটা রয়েছে সেই ব্যবস্থাপনাটাকে দক্ষ করে তুলেছে এবং করার কারণেই আমেরিকা আসলে লিডিং ইকোনমি এবং তারা আসলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পেরেছে। এই জিনিসটা আসা দরকার ছিল। আরেকটা জিনিস হচ্ছে মাননীয় উপনেতা, সেটি হচ্ছে আপনি একটা জায়গায় বারবার মানে নোট করছিলেন, সেটা হচ্ছে নীতি নির্ধারণ করতে পারেনি, সিদ্ধান্ত নিতে পারেনি। হ্যাঁ, আপনার বক্তব্য আমার কাছে কেন যেন মনে হচ্ছিল শুধু নীতি নেওয়া আর সিদ্ধান্ত নেওয়াটাই কি আসলে সামগ্রিক ব্যবস্থাপনা কিনা। সামগ্রিক ব্যবস্থাপনা কিন্তু শুধুমাত্র একটি নীতিমালা প্রণয়নই না, বিষয়টাকে আরো অনেকগুলো বিষয় জড়িত আছে। কিন্তু একটি জিনিস ভালো, সেটি হচ্ছে সামগ্রিকভাবে মনে হয় বিতর্কটি ফাইনাল ডিবেট হিসেবে খুবই ভালো বিতর্ক হয়েছে। আর ফলাফলটি কি হয়েছে সব বিচারকের বিচার কার্যের মাধ্যমে সামষ্টিক যোগফলের মাধ্যমে হয়তো নির্ধারিত হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, স্যার দুইজনকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সঙ্গে টিএসসি পরিচালক স্যারকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। এবারে শিউলি আফসার, আপনাকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ টিআইবি চেয়ারম্যান এবং টিএসসি ডিরেক্টর স্যার। আমি প্রথমেই ডিসেম্বরের এই সময়টাতে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি, যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তখন অন্তত দুর্নীতি ছিল না, দেশপ্রেমে তখন অন্তত দুর্নীতি ছিল না। আজকে ক্ষুদিরামের জন্মদিন। আমি 18 বছরের সেই দেশপ্রেমিক যুবককেও স্মরণ করছি, যে জানতো না যে তার আত্মত্যাগ সেখানে এই দেশে বা এই সাবকন্টিনেন্টে দুর্নীতি বলে কিছু থাকবে, সেটা সে তখনও জানতো না। কিংসপোর্টকে সে মারতে গিয়েছিল এবং ধরা পড়েছিল। প্রফুল্ল চাকি, যিনি দীনেশ নামে ছিলেন, তাকে বাঁচাবার জন্য তিনি প্রথম দিন স্বীকার করেছেন যে আমি হত্যা করেছি, আর কেউ আমার সাথে ছিল না। দ্বিতীয় দিন তিনি বলেছেন, যখন জেনেছেন দীনেশ নিজেই তার পিস্তলের গুলিতে আত্মহত্যা দিয়েছে, তখন তিনি বলেছেন না, আমি না, প্রত্যুৎপন্নমতিতা তিনি সেখানে দেখিয়েছিলেন। এবং তখনকার ব্রিটিশ সাম্রাজ্য কেঁপে উঠেছিল এই যুবকের ঝুঁকিপূর্ণ স্বীকারোক্তির কারণে। পরবর্তীতে তার মৃত্যুদণ্ড কার্যকর, আমি তাকেও স্মরণ করছি। অনারেবল স্পিকার, আমি আসলে দুর্নীতির সংজ্ঞা সাধারণ মাস পিপলের মতো শুনতে চেয়েছিলাম। ফাইনাল ডিবেটটি চমৎকার হয়েছে, ফাইনালের মানেই হয়েছে। যেমন রাস্তায় কলার খোসা ফেলে দিলাম, সেটি কি দুর্নীতির মধ্যে পড়ে কিনা? আমি আমার সন্তানকে ভালো কাপড়টি দিলাম, আর যেটি পথে একটি শিশু, তাকে মন্দ খাবারটি দিলাম, তাকে দিতে পারলাম না, সেটি দুর্নীতির মধ্যে পড়ে কিনা? আমি ভালো চাকুরিটি আমার নেপোটিজম স্বজনকে দিলাম, আর মন্দ অর্থাৎ মন্দ যেটি নাকি পিয়ন চাপরাশি, সেটি মাইনরিটি বা দরিদ্রকে দিলাম, সেটি দুর্নীতির মধ্যে পড়ে কিনা? আমি আমার প্রেমিকাকে সুন্দর বললাম, কিন্তু আরো 10 জন যে সুন্দর আমার আছে তাদেরকে বললাম না, সেটি দুর্নীতির মধ্যে পড়ে কিনা? এটি নিয়ে আমি অনেকটা কনফিউজ। আমি অতি সরল ভাবে যেটি সমীকরণ করেছি, বাংলাদেশ বারবার বলছে তারা ডিজিটাল বাংলাদেশ করবে, কিন্তু আমার মাথায় ঢুকছে না তারা এটি কেন বলছে না যে 2035 সালে এটি দুর্নীতি মুক্ত হয়ে যাবে। আমি এটি বুঝতে পারি না। অনারেবল স্পিকার, আমি আরেকটি জিনিস আপনাদের সাথে শুধু শেয়ার করতে চাই, সেটি হচ্ছে একসময় বাংলাদেশে স্মোক জোন ছাড়া, অর্থাৎ নো স্মোকিং জোন ছিল না, টিএসসি তো ছিল না। আলহামদুলিল্লাহ, ডাইরেক্টর স্যারকে ধন্যবাদ, টিএসসির ভেতরে নো স্মোকিং জোন। আচ্ছা, এরকম কি কোনো জোন হতে পারে, দুর্নীতি মুক্ত জোন? আমি আল্লাহর রহমতে এখনো দুর্নীতি মুক্ত, আমি এটি বলতে পারি। আমি এসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে দুর্নীতি মুক্ত, স্ত্রী হিসেবে দুর্নীতি মুক্ত, মা হিসেবে দুর্নীতি মুক্ত। এবং কখনো যদি কোনো কারণে ছোট্টখাটো দুর্নীতির মধ্যে পড়ে যায়, যেমন কোনো অনুষ্ঠানে গেলে আমার স্বামীকে প্রথম খাবারটি তুলে দিই, তখন মনে হয় কাজটি আমার ঠিক হয়নি, কারণ আমি একটি অনুষ্ঠানে এসেছি, আমার স্বামীকে খাবার দেওয়ার জন্য আমার ঘরেই যথেষ্ট। ইন্টারন্যাশনাল কনফারেন্সে এসে স্বামীকে রোস্ট দেওয়াটার মধ্যে কোনো ক্রেডিট নেই।
এই যে লজ্জা শরম যার মধ্যে নাই, সেই দেশে দুর্নীতি মুক্ত হওয়া খুবই কঠিন, খুবই কঠিন। সেখানে আপনি যেটা আমরা আজকে দেখেছি যে এশিয়া হয়েছে, আমরা যেখানে ওরা বলেছে প্ল্যানিং এর কথা, এই প্ল্যানিং কমিশনে আমরা অত্যন্ত সৌভাগ্যবান, মনমোহন সিং এর মতো লোক কাজ করে গেছে মাননীয় স্পিকার। এই প্ল্যানিং কমিশনে বিশ্বের অনেক গুণীমানী লোক তখন এনজিওর হয়ে বাংলাদেশে এসে কাজ করেছে, অথচ এই বাংলাদেশ, এই ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করবার জন্য আমরা সার্টিফিকেট নেবার জন্য যে ফাইট করি, 3 ইডিয়ট দেখে আমার মনে হয়েছে এই ফাইট ওয়াস্টিং, এই ফাইটের কোনো মানে হয় না। কারণ আমি নিজে যদি ঢাকা ইউনিভার্সিটিকে দুর্নীতিমুক্ত জোন করতে পারি, তাহলে এই ছেলেগুলো যখন বিসিএস ক্যাডারে যাবে অটোমেটিক দুর্নীতিমুক্ত সচিবালয়, এটি আমি বিশ্বাস করি। টিআইবির চেয়ারম্যানকে আমি কখনো দেখি নাই, টেলিভিশনে দেখেছি, টেলিভিশনে ওনাকে আমার শ্যামবর্ণ মনে হয়েছে। আজ যখন দেখছি তখন ওনাকে আমার ভালো লাগছে, আলোকিত লাগছে। আর সেই কারণেই আমরা সাদা চোখে বাহির থেকে যা দেখি, হয়তো ভেতরে তা না, আমরা বাহির ভেতর সমান চোখে দেখতে চাই। সবাইকে শুভেচ্ছা। ধন্যবাদ শিউলি আফসার আপুকে। এবং আসলে একটি কথা, সেটি হচ্ছে উনি একটি শব্দ বলেছেন যে প্রিয়তমাকে আমরা বেশি সুন্দর বলি, সম্ভবত সেটি না বললে সংসার টিকে রাখাই কঠিন, তাই হয়তো বলা। এবারে আমাদের সাবেক সাধারণ সম্পাদক প্রিভিনিং সোসাইটির রাকিব, তাকে কিছু বলবার জন্য অনুরোধ করছি, খুবই সংক্ষেপে। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকারকে। আমি আসলে সংক্ষেপে